যদি পোকামাকড়ের আক্রমণ হয়ও সেক্ষেত্রে আমরা জৈব উপায়ে এই পোকামাকড়কে তাড়াবো। অল্প পরিমাণে 1 চামচ মতন দই নেব, নিয়ে এই জলের মধ্যে মেশাবো। তোমরা এই যে দারচিনি, এই দারচিনিকে গুঁড়ো করে মাটির মধ্যে মিশিয়ে দেবে। শর্মিষ্ঠা চলে এসেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি 2-1টা করে কারি পাতা গাছ থাকবেই থাকবে, কারণ কারি পাতা এখন আমাদের সঙ্গে কোথাও একটা মানে কি বলবো খাবারের একটা ভালো বস্তু হয়ে দাঁড়িয়েছে, দেখতেও খুব সুন্দর লাগে। তো আজকের পুরো ভিডিও হবে যে কারি পাতা গাছ কিভাবে আমরা একটা গাছ থেকে আরও অনেক গাছ কী করে গ্রো করব, কি করে গাছকে ঝাঁকড়া করব, কতটা গাছের রোদ লাগে, কি মাটি লাগে, আর গাছের সবচেয়ে টনিক মানে এই গাছের কিন্তু দুর্দান্ত একটা টনিক আছে যেটা আমরাও খেতে ভীষণ ভালোবাসি, সেটা হলো টক দই। তো আজকের পুরো ভিডিও টপিক হবে শুধুমাত্র কারি পাতা নিয়ে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। হলো আমার কারি পাতা গাছ, এই ফেব্রুয়ারি মার্চ এই কারি পাতা লাগানোর সবচেয়ে বেটার টাইম। এই গাছকে তোমরা নার্সারি থেকে কিনে আনতে পারো অথবা যে কোনো কাটিং থেকে খুব ভালোভাবে গ্রো করতে পারো। আর একটা জিনিস হচ্ছে যেটা বীজ থেকে, এই দেখো এই ফুল হয়েছে দেখতে পাচ্ছ, এই ফুল থেকে কিছুদিন পরে বীজ হবে, সেই বীজ পরেই কিন্তু প্রচুর গাছ তোমরা পেতে পারো। আর একটা জিনিস যেটা হয়, এই কারি পাতা গাছ যেখানে থাকে তার পাশ থেকে কিন্তু অনেক কারি পাতা গাছ নিজে থেকেই জন্মাতে শুরু করে। এই দেখো এভাবেও তোমরা খুব সহজে কারি পাতা গাছকে তৈরি করতে পারো। তো আমি বলবো যে যারা একদম বিগিনার, যারা নতুন বাগান করছো তারা কিন্তু নার্সারি থেকে চারা কিনে আনাটাই বেটার। এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি সদ্য কাটিং থেকে তৈরি করেছি, দেখতে পাচ্ছ গাছটা খুব ভালো গ্রোথ করছে। তো এরকম তোমরা কাটিং থেকে চারা তৈরি করতে পারো অথবা যেই তোমাদেরকে ছোট্ট পুচকি একটুখানি চারা দেখালাম সেখান থেকেও তোমরা কিন্তু এরকম নতুন করে চারা তৈরি করতে পারো। একটা জিনিস সবসময় জানবে, এই যে কারি পাতা গাছ এর শিকড় কিন্তু প্রচুর ডিপলি চলে যায়, তাই যখন কোনো কারি পাতা গাছকে তোমরা এইভাবে ছোট্ট চারা থেকে তুলে নতুন করে আবার লাগাবে, একটু ডিপলি তাকে তুলে নিয়ে টবে লাগানোর চেষ্টা করবে। এই কারি পাতা গাছের রোদ কেমন পছন্দ করে, দিনের বেশিরভাগ টাইম প্রায় 3-4 ঘন্টা অথবা 7-8 ঘন্টা রোদ দিলে কিন্তু এই কারি পাতা গাছ দারুণভাবে গ্রো করে। তো যেই অংশে ছাদের তোমাদের কারি পাতার প্রচণ্ড পরিমাণে ছাদে রোদ আসে সেই জায়গাটা তোমরা এই কারি পাতা গাছকে লাগাতে পারো। অনেকের হয় কি যারা ব্যালকনিতে লাগায় তাদের খুব একটা রোদ আসে না, তো মোটামুটি যেন 3-4 ঘন্টার রোদ আসে সে সমস্ত জায়গাতে কারি পাতা গাছকে লাগালে খুব ভালো গ্রো করে। সাউথ ইন্ডিয়াতে কারি পাতা গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। আমাদের এখানে 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে কারি পাতা গাছ দুর্দান্তভাবে গ্রো করে। দেখবে ফেব্রুয়ারি মাস মানে একদম ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তখন শীত পড়ে যায় বলে কারি পাতা গাছ কিন্তু একদম ডরমেসি পিরিয়ডে চলে যায়। আবার এই যে মার্চ, এপ্রিল যতক্ষণ পর্যন্ত 40 ডিগ্রি না পৌঁছচ্ছে, 40 ডিগ্রি এলে দেখবে আবার কারি পাতা গাছগুলো জানি তখন কীরকম জানি একটা হয়ে যায়, খানিকটা ব্রাউন হয়ে যায়, পাতাগুলো পুড়ে যায়। সেক্ষেত্রে তোমরা কারি পাতা গাছকে এরকম শেডের তলায় নিয়ে চলে আসবে। সেক্ষেত্রে কি হয়, কারি পাতা গাছে যে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা অথবা যে একটা ব্রাউন হয়ে যায় পাতা, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। আবার যখন টেম্পারেচার 15 থেকে 30 ডিগ্রিতে চলে আসবে তখন তোমরা আবার কিন্তু ওকে বাইরে নিয়ে চলে আসতে পারো। এবার বলবো এই গাছে জল কেমন পছন্দ করে। এই গাছ কিন্তু খুব মানে এর যে শিকড় আছে একটু আগে বললাম অনেকটা ডিপলি চলে যায়, শিকড় খুব ডিপলি চলে যায় বলে আমাদের কি হয়, মাটিটাকে আমাদের ওপরের দিকেই আগে আমরা হাত দিয়ে দেখবো যে ওপরের মাটিতে জল প্রয়োজন হয় কিনা, কারণ এক একটা জায়গায় এক এক রকমের মাটি থাকে, এক এক রকমের ওয়েদার থাকে। হয়তো আমরা দেখলাম জল দিলাম, ওর যে শিকড় যে মাটি তলা অবধি পৌঁছে গিয়েছে সেখানে গিয়ে হয়তো জলটা পৌঁছালো না, সেক্ষেত্রে কিন্তু কারি পাতা গাছ মরে যেতে পারে। আবার খুব বেশি জলও কিন্তু কারি পাতা গাছ পছন্দ করে না। কারি পাতা গাছ যদি একবার সেট হয়ে যায় তাহলে কিন্তু এর খুব একটা কেয়ারের প্রয়োজন হয় না। তাই কারি পাতা গাছ যতক্ষণ না সেট হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু একটু লক্ষ্য রেখো। আর কি হয় আরেকটা জিনিস, যেটা বারবার যদি তোমরা টব চেঞ্জ করতে থাকো সেক্ষেত্রে কিন্তু কারি পাতা গাছের একটা ট্রেসে চলে যায়। অনেকে হয়তো আমরা ভাবি যে কারি পাতা গাছকে আজকে লাগাবো আমরা 8 ইঞ্চি টবে, কালকে গিয়ে আবার একটা বড় ইঞ্চি টবে 10 ইঞ্চি টবে গিয়ে লাগাবো, সেক্ষেত্রে কারি পাতা গাছে কিন্তু একটু হেরফের হয়। তাই কারি পাতা গাছকে জল দেওয়াটা কিন্তু একটু দেখে দিতে হবে। প্রথমে একটু জল দিতে হবে, তার বুঝে নিতে হবে যে জলের আর কি প্রয়োজন আছে, দরকার হলে আরেকটু জল দেবো। আরেকটা জিনিস কি হয়, কারি পাতা গাছে যদি জল কম হয় অটোমেটিক কারি পাতা গাছ নিচের দিকে পাতাগুলো এরকম হয়ে যায়, মানে ও তোমাদেরকে বুঝিয়ে দেবে যে আমার এখন জলের প্রয়োজন। তো যারা একদম নতুন গাছ করছো তারা গাছ নিয়ে কদিন একটু নাড়াচাড়া করলেই বুঝতে পারবে যে গাছের কতটা জলের প্রয়োজন আর কখন জলের প্রয়োজন নয়। যখন গাছে জল দেবে তখন কিন্তু সবসময় মাটিটাকে একটু খুঁড়ে নেওয়ার চেষ্টা করবে। এরকম করে মাটি খুঁড়ে নিয়ে জল দিলে কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হয়। তো এই গাছের মাটি হবে কিন্তু খুব ঝুরঝুরে, তাই তো সবসময় তোমরা একটু মাটিটাকে চেলে নেওয়ার চেষ্টা করবে। এরকম মাটি হবে, বেশি টাইট মাটি হয়ে গেলে গাছের গ্রোথ কিন্তু একদমই থেমে যায়।
তো এই গাছে খাবার দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। যখন আমরা এরকম পুরনো কোনো মাটিকে ব্যবহার করব, আমার তো এটা বাগানের পুরনো মাটি, সেক্ষেত্রে আমি এখানে মেশাচ্ছি ভার্মি কম্পোস্ট 1 বাটি, মানে প্রায় মাটি সমান সমানই বলতে পারো আমি ভার্মি কম্পোস্ট মেশাচ্ছি। আর দেবো যেটা হচ্ছে বালি। মাটি যদি টাইট হয় সেক্ষেত্রে বললাম গাছের শিকড় তৈরি হবে না। আমি নিয়েছি কনস্ট্রাকশনের লাল বালি, এই বালি কিছুটা মিশিয়ে দেবো। এতে কি হয়, আমরা যেমন সবসময়তেই শুনে থাকি ওয়েল ড্রেনিং সিস্টেম, তো ওয়েল ড্রেনিং সিস্টেম কিন্তু সবসময়ের জন্যই প্রয়োজন। তো এরকম করে মাটি মিশিয়ে নিয়ে যেটাকে আমরা দেখবো যে মাটিকে হাতে মুঠো দিলে এরকমভাবে খুলে যাচ্ছে, তার মানে কিন্তু সঠিকভাবে মাটি তৈরি হয়েছে। আর যদি মাটি যদি এরকমভাবে খুলে না যায় সেক্ষেত্রে আমাদেরকে আর একটুখানি বালি মিশিয়ে নিতে হবে, কারণ ড্রেনিং সিস্টেমটা খুব ভালো হওয়া দরকার। আর একটা জিনিস তোমরা করতে পারো, এখানে অল্প কোকোপিট মিশিয়ে নিতে পারো। কোকোপিট মিশিয়ে নিলে কি হবে, কোকোপিট অনেকক্ষণ ধরে জলকে ধরে রাখার ক্ষমতা রাখে, কারণ গরমের মধ্যে বারবার জল দিতে হয় গাছে, তাই কোকোপিটের দরকার আছে। তবে বেশি কোকোপিট না দেওয়াই ভালো, তখন বেশি জল ধরে রেখে গাছটাকে কিন্তু মেরে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে আমরা 1 মুঠো মিশিয়ে দেবো নিমখোল। সব সময়তে মাটি আমরা এভাবেই তৈরি করি, তবে কিন্তু বালিটা মিশিয়ে নিলে ভীষণভাবে ভালো হয়। অনেক সময় আমার নিমখোল থাকে না, কিন্তু পাতা ঝাড় দিয়ে এরকম নিম পাতা যদি ঘরে থাকে সেক্ষেত্রে তোমরা নিম পাতাকে এইভাবে গুঁড়ো করে গাছের মাটির মধ্যে মিশিয়ে দিতে পারো। একইভাবে পাতা পচা সারও তৈরি হবে, আবার নিমখোলের অভাবটাকেও পূর্ণ করবে। আর এ সমস্ত যদি কোনোটাই জোগাড় করতে না পারো সেক্ষেত্রে তোমরা এই যে দারচিনি, এই দারচিনিকে গুঁড়ো করে মাটির মধ্যে মিশিয়ে দেবে। 1 কিলো মাটিতে 1 চামচ দারচিনি মেশালে এই নিমখোলের কাজ করবে। ফেব্রুয়ারি মার্চে এই গাছে হার্ড টোরিং, আর হার্ড টোরিংয়ের কিন্তু ভীষণ প্রয়োজন, না হলে কিন্তু গাছ আস্তে আস্তে এরকম লম্বা তৈরি হয়ে যাবে। আমি বেশ কিছুদিন আগে এই ডালটাকে এখান থেকে কেটে দিয়েছিলাম। এই ডালটা কাটার পর থেকে দেখো পাশ দিয়ে কত নতুন নতুন ডাল বেরিয়েছে। যদি না কাটো আস্তে আস্তে এই গাছটা কিন্তু এরকম লম্বা হতে শুরু করে, কারণ এই গাছের পাতা মানে নতুন পাতা যখন গজায় তখন কিন্তু কখনো পাশ থেকে গজায় না, সবসময় এই গাছ মাথার ওপর দিক থেকে লম্বা হতে শুরু করে। তার জন্য আমাদের সবসময় করতে হবে এই গাছকে ঝাঁকড়া তৈরি করবার জন্য এরকমভাবে টোনিং করে দিতে হবে। আমি এই ডালটাকে এখন কেটে দিলেও চলবে, যেহেতু এই ফুলটাকে আমি রাখবো আর এখান থেকে ফল থাকবে, সেই ফল থেকে আমি নতুন চারা তৈরি করব, তাই এই ডালটাকে আমি কাটছি না। তো তোমরা যখন এই ডালটাকে এভাবে ছোট করে কেটে দেবে তাতে কিন্তু কোনোই সমস্যা হবে না। ডাল কেটে দেওয়ার পরে অবশ্য করে এরকম মাথায় করে ফাঙ্গিসাইডটা লাগিয়ে দেবে, সেক্ষেত্রে দেখবে গাছের ডালটা পচেও যাবে না, আবার পাশ দিয়ে কিন্তু নতুন প্রচুর ডালপালা গজাবে এবং গাছটা কিন্তু প্রচুর ঝাঁকড়া হয়ে যাবে। আর একটা জিনিস যেটা করবে পিঞ্চিং। এই গাছ যতই তোমরা পিঞ্চিং করবে ততই দেখবে এই গাছ ঝাঁকড়া হতে শুরু করে, এটাকে বলা হয় সফট প্রুনিং। এই যে মাথার পাতাটাকে একটুখানি যদি আমরা এভাবে কেটে দিই আরও ঝাঁকড়া হতে শুরু করবে। এবার বলবো এই গাছ পোকামাকড়ের আক্রমণের হাত থেকে কিভাবে আমরা রক্ষা করব। এই গাছ কিন্তু পোকামাকড়ের অ্যাটাক খুব একটা হয় না, কারণ একে আমরা মিষ্টি নিম বলে থাকি, আর এটা একটা মেডিসিন গাছ, তাই এর পোকামাকড়ের আক্রমণ খুব একটা হয় না। তো এর পাতাগুলোকে আমরা যেহেতু খাই, যদি পোকামাকড়ের আক্রমণ হয়ও সেক্ষেত্রে আমরা জৈব উপায়ে এই পোকামাকড়কে তাড়াবো। আমি নিয়েছি কয়েকটা রসুন, তার মধ্যে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, তার মধ্যে আমরা মেশাবো ভিনিগার। ভিনিগার মিশিয়ে, এই যে ভিনিগার নিয়েছি আমি, এবার এটাকে আমরা প্রায় 1 রাত্রি মতন এইভাবে ফেলে রাখবো। এর মধ্যে আমি প্রায় 1 লিটারের মতন জল মেশাবো। এরপরে আমরা এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, এই যে স্প্রে মেশিনে এর মুখগুলো বন্ধ হয়ে যাবে না। এই যে এভাবে নিয়ে এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা আমরা পুরো পাতাতে স্প্রে করে দেবো। পাতাতে স্প্রে করলে কি হবে, আমার কাছে ছোট স্প্রে মেশিন নেই, পুরো পাতাতে স্প্রে করে দিলে এই যে ছত্রাকের যতগুলো মানে কীটনাশক পোকামাকড়ে কিন্তু আক্রমণ একদমই রোধ করে দেয়। তা তোমরা এইটাকে ব্যবহার করতে পারো, অথবা যেটা করতে পারো নিম পাতা। নিম পাতাকে তোমরা সেদ্ধ করে নেবে। নিম পাতাকে সেদ্ধ করবার পরে সেই নিম পাতার জলটার মধ্যে তোমরা আরও 1 লিটারের জল মেশাবে, সেইটাকে নিয়ে তোমরা পুরো গাছে স্প্রে করে দিতে পারো। তাতে যদি কাজ না হয় সেক্ষেত্রে তোমরা এরকম করে নিম তেলকেও ব্যবহার করতে পারো। এই যেটা হলো আমার নিম তেল। যেহেতু আমরা এ গাছের পাতাগুলোকে খাবো ওই জন্য কোনো স্ট্রং কীটনাশক কিন্তু ব্যবহার করছি না। এই যে দুটো কীটনাশক আমি দেখালাম, এগুলোকে আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকি তাহলে কিন্তু খুব সহজেই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে কিন্তু এই গাছ থেকে রক্ষা পাওয়া যায়। আর মাটিতে তো আমরা নিম খোল দিচ্ছি, আর নিমের খোল যদি নাও পাই সেক্ষেত্রে আমরা নিমের পাতা অথবা আমরা এই যে দারচিনির গুঁড়ো ব্যবহার করতে পারি। একটা দুর্দান্ত জিনিস যেটা হলো টক দই, গাছের দুর্দান্ত টনিক। আমরা যে দইকে খাই সেই দই আমরা এখানে ব্যবহার করছি, তবে দই যেন ভীষণ টক না হয় সেক্ষেত্রে আমরা অল্প পরিমাণে 1 চামচ মতন দই নেব।
নিয়ে এই জলের মধ্যে মেশাবো। মানে যতটা আমরা এরকম ঘোলটা খেতে পারি ঠিক ততটাই আমরা কিন্তু এরকম জলের মধ্যে মেশাবো। খুব বেশি টক হলে কিন্তু গাছের গ্রোথটাকে নষ্ট করে দিতে পারে। এবার বলতে পারো তোমরা যে গাছের দই কেন? গাছ কি হয়, এই ধরনের গাছগুলো একটু টক মাটি পছন্দ করে। টক দই মিশিয়ে গাছের গোড়ায় দেবো। পাতায় দিলে কিন্তু খুব ভালো একটা কাজ দেয় না, সেক্ষেত্রে মাটিতে কিন্তু দেওয়াটা খুবই ভালো, কারণ এই গাছ এই টক জাতীয় খাবার কিন্তু খুবই পছন্দ করে। এবার বলবো এই কারিপাতা গাছ কি খাবার পছন্দ করে? এই গাছ নাইট্রোজেনযুক্ত খাবার ভীষণই পছন্দ করে। তাই সর্ষের খোল ভেজানো জল, এই যে সর্ষের খোল ভেজানো জল তোমরা এখানে ব্যবহার করতে পারো, গোবর ভেজানো জল ব্যবহার করতে পারো, অথবা কিচেন ওয়েস্ট, এটা হলো কিচেন ওয়েস্টের জল, সেটাকেও তোমরা ব্যবহার করতে পারো। এরকম পাতলা করে মানে 10 লিটার জল নেবে, তার মধ্যে অল্প করে দেবে গোবর, এই সর্ষের খোল জল, এই যে অল্প করে একটুখানি সর্ষের খোলের জল, তার সঙ্গে 10 লিটার জল মিশিয়ে আমরা পাতলা করে নেব, চায়ের লিকারের মতন। ঠিক 15 দিন অথবা 10 দিন অন্তর অন্তর দেবো। আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তবে যে খাবারই তোমরা দাও না কেন তার মধ্যে যেন 10 দিনের একটা গ্যাপ থাকে। এই নাইট্রোজেনযুক্ত খাবার দিলে এই গাছ কিন্তু খুব তত্তরিয়ে বেড়ে ওঠে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আমাদের পরের ব্লগে। টাটা।